নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে রাতের শেষ অতিথিতে। আমি শাম্ব। আর আজকের গল্পটা হালকা ভয়ের না, আজকের গল্পটা সীমা ভাঙার। একদল মানুষ ভেবেছিল তারা দেবতার শক্তি ব্যবহার করতে পারবে। তারা ভাবেনি কিছু শক্তি ব্যবহার করা যায় না, শুধু সহ্য করা যায়। আজকের গল্প একটা গ্রামের, একটা তান্ত্রিক সমাজের, আর এক দেবতার, যার নাম নিতে হয় খুব সাবধানে। গল্পটার নাম কাল ভৈরব। তাই হেডফোন লাগাও, আলো কমাও, আর গল্পটা শুরু হোক। গ্রামটার নাম কেউ জানে না, নাম থাকলেও সেটা উচ্চারণ করা হয় না, কারণ নাম নিলে রাতের বাতাস ভারী হয়ে আসে। চারদিকে জঙ্গল, দিনে পাখির ডাক শোনা যায়, কিন্তু সূর্য ডোবার পর জঙ্গলটা একেবারে চুপ করে যায়। এই নীরবতার মাঝখানে একটা পুরনো শিব মন্দির, শিবলিঙ্গে ফাটল, দেওয়ালে শ্যাওলা, আর পিছনের দিকে একটা কালো পাথরের অবয়ব। গ্রামের বাচ্চাদের কড়া নিষেধ, ওই দিকটায় খেলতে যাওয়া যাবে না, কারণ ওটা শিব নয়, ওটা কাল ভৈরবের আসন। গ্রামের লোকেরা বিশ্বাস করে কাল ভৈরব রক্ষক, আবার ধ্বংসকারীও। সবকিছু নির্ভর করে তাকে কে ডাকছে আর কেন ডাকছে। এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল একটা গোপন সমাজ, ভৈরব চক্র। ভৈরব চক্র কোনো সংগঠন না, কোনো নিয়মিত ঘর বাড়ি নেই, কোনো চিহ্নও নেই। শুধু কিছু মানুষ যাদের চোখে সাধারণ মানুষের মতো ভয় নেই। তাদের সাধনা চলে রাতের গভীরে, অমাবস্যার ছায়ায় আর মন্ত্রের ফাঁকে ফাঁকে। তাদের বর্তমান প্রধান রুদ্রনাথ। রুদ্রনাথ ভয় পায় না, সে বিশ্বাস করে ভয়টা একটা ভুল শিক্ষা। তার মতে দেবতা মানে পুজো নয়, দেবতা মানে শক্তি, আর শক্তিকে ব্যবহার করতে হয়। প্রথম রিচুয়ালটার কথা গ্রামের কেউ জানে না। সেদিন অমাবস্যা ছিল, আকাশে চাঁদ নেই, তারারা কেমন যেন দূরে সরেছিল। মন্দিরের পিছনে মাটি খোঁড়া হয়, একটা গোল চক্র, তার মধ্যে লাল কালো আর ছায়, চারিদিকে তন্ত্রচিহ্ন। রুদ্রনাথ মন্ত্র পড়ছিল না, সে যেন কথা বলছিল কারোর সাথে। মন্ত্র শেষ হওয়ার আগেই মাটির নিচ থেকে একটা শব্দ উঠে আসে, কেউ যেন আটকে আছে আর বেরোতে চাইছে। একজন তান্ত্রিক কেঁপে ওঠে, আর একজন চোখ নামিয়ে নেয়, কিন্তু রুদ্রনাথ হাসে, কারণ তার বুকের ভেতর একটা উষ্ণ চাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। শক্তি সাড়া দিচ্ছে। এরপর বদল শুরু হয়, ধীরে, খুব ধীরে। যে জমিতে 10 বছর কিছু ফলেনি, সেখানে হঠাৎ ধান গজায়। যে লোকটা শয্যাশায়ী, সে নিজের পায়ে দাঁড়ায়। রাতে গ্রামে অদ্ভুত কিছু ঘটে। কেউ চুরি করতে এলে ঘুমের মধ্যে হঠাৎ দম বন্ধ হয়ে আসে। কেউ কিছু দেখে না, কিন্তু সবাই বুঝে যায় এটা কাকতালীয় নয়। গ্রামের লোকেরা ভয় পায়, আর ভয় থেকেই বিশ্বাস জন্মায়। তারা বলে কাল ভৈরব জেগে উঠেছেন। ভৈরব চক্র গর্ব করতে শুরু করে, তারা নিজেদের রক্ষক ভাবে।
তাদের মতে ভয় দেখানো একরকম রক্ষা। রুদ্রনাথের কথায় এক নতুন সুর আসে। শক্তি যদি আছে তাহলে সীমা কেন? এই প্রশ্নটাই ছিল সবচেয়ে বড় ভুল। পরের রিচুয়ালগুলোতে মন্ত্র বদলাতে থাকে, শব্দগুলো ভারী হয়, শ্বাস নিতে কষ্ট হয়। এক রাতে মন্দিরের পাথরে চুলের মতো ফাটল দেখা যায়, আর এক রাতে কালো পাথরের অবয়বের ছায়া নিজের জায়গা ছেড়ে একটু নড়ে যায়। রুদ্রনাথ প্রথমে ঘুম ভেঙে উঠে বসে। তার মনে হয়েছিল কেউ তার নাম ধরে ডেকেছে, কিন্তু সে নিজেকে বোঝায় ভয় মানে দুর্বলতা। শেষ রিচুয়ালের রাতে সবচেয়ে বড় ভুলটা হয়। কাল ভৈরবের নাম প্রথমবার উচ্চস্বরে ডাকা হয়। মন তো শেষ হয় না। হঠাৎ মন্দিরের ভিতর থেকে একটা ভারী শব্দ, যেন বহু পুরনো কিছু শ্বাস নিচ্ছে। কালো পাথরের অবয়বে ছায়া জমে ওঠে। এইবার রুদ্রনাথ হাসতে পারে না। তার বুকের ভেতরে একটা ঠান্ডা অনুভূতি ধীরে ধীরে নেমে আসে। সে বুঝে যায় এটা আর ধার নেওয়া শক্তি নয়, এটা জেগে ওঠা কিছু। আর যা জেগে ওঠে তা কখনো আগের মতন থাকে না। শেষ রিচুয়ালের পর গ্রামে আর সকাল ঠিক মতন আসে না। সূর্য ওঠে, কিন্তু আলো কেমন যেন ফ্যাকাশে। পাখি ডাকে না, কুকুরগুলো সারা রাত কেঁদে ভোরে চুপ করে যায়। গ্রামের মানুষ বুঝতে পারে রক্ষা আর পাহারার মাঝখানে সীমাটা কোথাও ভেঙে গেছে। রুদ্রনাথ প্রথম 3 দিন মন্দিরের দিকে যায় না। সে ঘুমোতেও পারে না। চোখ বন্ধ করলে একই দৃশ্য, কালো পাথরের অবয়ব, তার ভিতর থেকে ধীরে ধীরে গড়িয়ে আসা একটা নিঃশ্বাস, যেন কেউ বহু বছর শ্বাস আটকে রেখেছিল। চতুর্থ রাতে ভৈরব চক্রে এক তান্ত্রিক পাগলের মতন ছুটে আসে। তার গলা শুকিয়ে গেছে। সে শুধু বলে, দাদা দাদা থামাও, আর থামাও। তার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু তার ছায়া তার পায়ের নিচে নেই। রুদ্রনাথ তখন বোঝে এটা আর গ্রাম রক্ষার শক্তি না, এটা দাবি করতে শুরু করেছে। পরের দিন থেকে ঘটনা বাড়ে। একটা ছেলে জ্বরে মারা যায় কোনো কারণ ছাড়াই। একজন বৃদ্ধ রাতে ঘর থেকে বেরিয়ে যায়, আর ফিরে না। মাটিতে পায়ের ছাপ নেই, কিন্তু মন্দিরের পেছনে কালো মাটি জমে ওঠে। গ্রামের লোকেরা এবার ভয় পেয়ে নয়, অভিশাপ মনে করে কথা বলে। ভৈরব চক্র ভেঙে যেতে শুরু করে। কেউ পালায়, কেউ মন্ত্র পড়ায়, কেউ নিজে জিভ কেটে ক্ষমা চায়। রুদ্রনাথ একা পড়ে যায়। আর তখনই কাল ভৈরব প্রথমবার কথা বলে, কোনো শব্দে না, মাথার ভিতরে। তুমি ডেকেছিলে। রুদ্রনাথ হাঁটু গেড়ে বসে পড়ে। আমি ধার চেয়েছিলাম, সে ফিসফিস করে বলে। উত্তর আসে না। শক্তি ধার দেওয়া যায় না, শক্তি নেওয়া মানে তার অংশ হওয়া। রুদ্রনাথ পুরনো গ্রন্থ খুলে বসে। যে পাতাগুলো কখনো পড়েনি সেইগুলোতেই লেখা ছিল সতর্কতা। কাল ভৈরব পূজার নয়, সীমার দেবতা। যে সীমা ভাঙে সে রক্ষা করে না,
সে মূল্য নেয়, আর সেই মূল্য সবচেয়ে কাছের জিনিস থেকে। শেষ রাতে রুদ্রনাথ নিজেই রিচুয়াল শুরু করে, কিন্তু এবার মন্ত্র উল্টো, ডাকার জন্য নয়, ফেরানোর জন্য। সে জানে এই কাজের পর তার আর ফেরা নেই। মন্দিরের ভিতর হাওয়া থেমে যায়, কালো পাথরের অবয়ব পুরো দাঁড়িয়ে ওঠে। ছায়া মাটিতে পড়ে না, ছায়া দেওয়ালে উঠে যায়। কাল ভৈরব আর রুদ্রনাথ একা থাকে। আমার ভুল, রুদ্রনাথ বলে, গ্রামটাকে ছেড়ে দাও। তারপর সেই কণ্ঠ শেষবারের মতো, তুমি পথ দেখিয়েছ, তুমি থাকলে দরজা বন্ধ হবে। রুদ্রনাথ হাসে, এই প্রথম শান্ত হাসি। পরদিন সকালে গ্রামটা আবার শ্বাস নেয়। সূর্য একটু উজ্জ্বল, পাখি ডাকে। মন্দিরের পেছনে কালো পাথরের অবয়ব ভেঙে পড়ে আছে, কিন্তু রুদ্রনাথ নেই। ভৈরব চক্র আর নেই, শুধু গল্প আছে আর একটা শিক্ষা, যা কেউ জোরে বলে না। শক্তি ব্যবহার করলে সে একদিন ব্যবহারকারীকে নিয়ে যায়। কাল ভৈরব কাউকে মারে না, মানুষই নিজের সীমা ভেঙে নিজেকে তার হাতে তুলে দেয়। এই ছিল আজকের গল্প, কাল ভৈরব। গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও, আর খারাপ লাগলে সেটাও বলো আমাদের কমেন্ট বক্সে। এরকম আরও ভয়ঙ্কর, আরও গভীর গল্প শুনতে রাতের শেষ অতিথিকে ফলো করতে ভুলো না যেন, ফেসবুক আর ইনস্টাগ্রামে। পরের গল্প নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত রাতের শেষ অতিথি হয়ে সাথে থেকো। শুভরাত্রি।